আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায়টির অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলোতে তোমাদেরকে বহুনির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই। আমাদেরকে এখানে প্রথমেই বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে এই নমুনা প্রশ্নগুলোতে বা অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোতে প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। এর মধ্যে 1 নম্বর থাকা প্রশ্ন বলা হয়েছে, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম কি। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া হয়েছে, পর্ব, মুকুল, পর্বমধ্য নাকি পত্রকক্ষ। এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে পত্রকক্ষ। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম হচ্ছে পত্রকক্ষ। এরপর 2 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে আখ তৃণকাণ্ড, কারণ এর কাণ্ড খাটো ও মোটা, পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট, পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। এই 3টা অপশনের মাধ্যমে এখানে তোমাদেরকে বলা হচ্ছে নিচের কোনটা সঠিক, 1 আর 2, 2 আর 3, 1 ও 3 নাকি 1, 2 ও 3। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে খ নাম্বার, 2 ও 3। এখানে 2 নম্বরে হচ্ছে পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট, 3 নম্বরে হচ্ছে পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। এরপর আমাদেরকে এখানে নিচের উদ্দীপকের আলোকে 3 নম্বর ও 4 নম্বরের প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। এখানে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে নাফিসা খানম তার বাড়ির আঙিনায় প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর পুঁইশাক আবাদ করলেন। এখন এই উদ্দীপক অনুসারে আমাদেরকে 3 নম্বরের প্রশ্ন বলা হয়েছে নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি কীরূপ, তৃণ, লতানো, শয়ানো নাকি আরোহিণী। কোন অপশনটা সঠিক? তাহলে এই 3 নম্বরের সঠিক অপশনটা হচ্ছে শয়ানো। নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি হচ্ছে শয়ানো। এখানে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি নাফিসা খানম তার বাড়ির আঙিনায় প্রথম বছর কুমড়া, তাহলে প্রথম বছর কুমড়া চাষ করেছেন বা আবাদ করেছেন। এই কুমড়া হচ্ছে আরোহিণী। এরপর 4 নম্বরে প্রশ্ন বলা হয়েছে নাফিসা খানমের দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা হয় এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে, পর্ব থেকে মূল বের হয় না, অবলম্বনকে আঁকড়ে ধরে বৃদ্ধি লাভ করে, নিচের কোনটি সঠিক। এই প্রশ্ন অনুসারে আমাদেরকে বলা হচ্ছে নিচের কোনটা সঠিক, 1 আর 2, 1 আর 3, 2, 3 নাকি 1, 2 ও 3। কোন অপশনটা সঠিক? তাহলে এই 4 নম্বরের সঠিক অপশনটা হচ্ছে 1 আর 2, ক নাম্বার। 1 নম্বর আমাদেরকে দেওয়া হয়েছে এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে, এরপরে 2 নম্বর হচ্ছে পর্ব থেকে মূল বের হয় না। এখানে দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদটা আমরা দেখে নিই। দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদটা হচ্ছে পুঁইশাক। এখন এই পুঁইশাক হচ্ছে এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে, পর্ব থেকে মূল বের হয় না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই নৈর্ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। এরপরে আমরা দেখে নিই সৃজনশীল প্রশ্ন। এখানে আমাদেরকে সৃজনশীল প্রশ্নে প্রথমে 1 নম্বর দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও। আমরা এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা উদ্ভিদ দেখানো হচ্ছে। এই উদ্ভিদের এই অংশটা দেওয়া হয়েছে এ, আর এই নিচের মূলের অংশটা দেওয়া হয়েছে বি। এখন ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে পর্বমধ্য কি ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হচ্ছে এ অংশের গঠন ব্যাখ্যা করো। ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে এ ও বি অংশের গুরুত্বের তুলনামূলক বিশ্লেষণ করো। চলো আমরা দেখে নিই এই প্রশ্নের উত্তরগুলোকে আমরা কিভাবে লিখতে পারি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। তাহলে এই প্রশ্নের উত্তরটাকে আমরা যেভাবে লিখতে পারি, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য একদম 1 নং প্রশ্ন উত্তর দিয়ে লিখে নিয়েছি। তোমরা যেভাবে তোমাদের পরীক্ষার খাতে লিখতে পারো সেভাবেই আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি। ক নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, যেসব উদ্ভিদের মূল কাণ্ড ও পাতা থাকে এবং যাদের ফুল, ফল ও বীজ হয় সেগুলোই সপুষ্পক উদ্ভিদ। তাহলে সপুষ্পক উদ্ভিদ কি? আম, জাম এইরকম গাছগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এরপর আমাদেরকে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছিল পর্ব মধ্য কি ব্যাখ্যা করো। পর্ব মধ্য কি তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এর উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশ পর্বমধ্য। তাহলে পাশাপাশি দুইটা পর্বের মধ্যবর্তী অংশ হচ্ছে পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল পাতা বা শাখা সৃষ্টি হয় না।
এরপর গ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল এ অংশের গঠন ব্যাখ্যা করো। এখানে আমাদেরকে যেই এ অংশটা দেখানো হচ্ছে, এই এ অংশটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, এ অংশের গঠন। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, উদ্দীপকে উল্লিখিত গাছের অংশটা হচ্ছে কাণ্ড। এখানে আমরা উদ্দীপকে যেই ছবিতে যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছের এ অংশটা হচ্ছে কাণ্ড। এখন এই কাণ্ড সম্পর্কে বলা হয়েছে কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা উৎপন্ন হয়। এতে পর্ব, পর্বমধ্য ও মুকুল থাকে। নিচের কাণ্ডের বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো। প্রথমটা হচ্ছে পর্ব। কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। 2 নম্বরে হচ্ছে পর্বমধ্য। পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। 3 নম্বরে হচ্ছে মুকুল। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। সাধারণত মুকুল এ পত্রকক্ষকে জন্মে, তবে শাখার অগ্রভাগে ও মুকুল সৃষ্টি হয় কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। এরপরে আমরা দেখে নিই আমাদের সর্বশেষে থাকা ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এ ও বি অংশের গুরুত্বের তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে এ আর বি চিহ্নিত যেই দুইটা অংশ দেওয়া হয়েছে আমাদেরকে, এই দুইটা অংশের গুরুত্ব আমাদেরকে তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে আমরা কিভাবে লিখতে পারি। ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিতে চিত্রের এ হলো উদ্ভিদের কাণ্ড আর বি হচ্ছে মূল। এখানে আমরা যদি এই চিত্রটাকে ভালোভাবে দেখি, এ হচ্ছে চিত্রের কাণ্ড আর বি হচ্ছে মূল। তোমরা দেখতে পাচ্ছ এখানে বি চিহ্নিত করে দেওয়া হয়েছে, এই বি চিহ্নটা হচ্ছে মূল বা শিকড়, আর এ হচ্ছে কাণ্ড। এই সম্পর্কেই আমাদেরকে এখানে বলে দেওয়া হচ্ছে যে এ হলো উদ্ভিদের কাণ্ড আর বি হচ্ছে মূল। উদ্ভিদের কাণ্ড ও মূলের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। কাণ্ডের গুরুত্ব, প্রথমে আমরা কাণ্ডের গুরুত্ব দেখে নিই। তাহলে কাণ্ডের গুরুত্বের মধ্যে বলা হয়েছে কাণ্ড উদ্ভিদের পাতা, ফুল, ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে এবং উদ্ভিদকে মাটির উপর ধীরভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। পাতায় তৈরি খাদ্য কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ কাণ্ডের মাধ্যমে শাখা প্রশাখা, পাতা, ফুল এবং ফলে পৌঁছায়। শাল, সেগুন, মেহগনি ইত্যাদি উদ্ভিদের কাণ্ড থেকে মূল্যবান কাঠ পাওয়া যায়, যা দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। অনেক উদ্ভিদ কাণ্ড আমাদের রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহৃত হয়, যেমন আদা, হলুদ ইত্যাদি। এরপর আমরা দেখে নিই মূলের গুরুত্ব। মূল হচ্ছে শিকড়, বা আমরা যেটাকে মূল বলতে আমরা যেটাকে শিকড় নামে চিনি। তাহলে এই মূলের গুরুত্ব কী? মূল উদ্ভিদের মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড়ের বাতাস সহজে হেলে পড়ে না। মাটি থেকে উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। খাদ্য হিসেবে আমরা বিভিন্ন ধরনের মূল খেয়ে থাকি, যেমন মূলা, শালগম, গাজর, মিষ্টি আলু ইত্যাদি। অনেক উদ্ভিদের মূল থেকে মূল্যবান ভেষজ ঔষধ তৈরি করা হয়, যেমন সর্পগন্ধা, শতমূলী ইত্যাদি। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় মানব জীবনে এ ও বি অর্থাৎ কাণ্ড ও মূলের গুরুত্ব অপরিসীম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের গ নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো। এখানে আমি তোমাদের জন্য একদম ক থেকে ঘ পর্যন্ত যে 4টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলোকে লিখে দিয়েছি। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে 2 নম্বরের সৃজনশীলের প্রশ্নে কি বলা হয়েছে আর কীভাবে আমরা সমাধান করতে পারি। 2 নম্বরে আমাদেরকে উদ্দীপকে বলা হচ্ছে আতিফ ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যায়। একদিন সে গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদ কাণ্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করল। এদের মধ্যে কোনোটির শাখা প্রশাখার বিন্যাস মঠ আকৃতির, আবার কোনোটির গম্বুজ আকৃতির। তাহলে কোনোটা হচ্ছে এখানে মঠ আকৃতির, আরেকটা হচ্ছে গম্বুজ আকৃতির। এই কাণ্ডগুলোর আকৃতি ও কাজ সম্পর্কে জানতে সে কৌতূহলী হয়ে উঠল। এখন এই উদ্দীপক অনুসারে আমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে মূল কাকে বলে। খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আতিফের পর্যবেক্ষণকৃত অংশটির উদ্ভিদের কী কাজ ব্যাখ্যা করো। ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে তুমি কিভাবে আতিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে বিশ্লেষণ করো। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। তাহলে আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে মূল কাকে বলে। এই মূল কাকে বলে চলো আমরা দেখে নিই এর উত্তরটিকে। তাহলে আমি এখানে তোমাদের জন্য 2 নং প্রশ্নের উত্তর দিয়ে এখানে লিখে নিয়েছি। ক নম্বরের প্রশ্ন ছিল মূল কাকে বলে। মূল হলো উদ্ভিদের পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশ,
যা সাধারণত মাটির নিচে অবস্থান করে। তাহলে তোমরা বুঝতেই পারছো মূল কাকে বলা হয়। উদ্ভিদের যে পর্ব অগ্রমুকুলবিহীন অংশ মাটির নিচে অবস্থান করে, এই অংশটা হচ্ছে মূল। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। আমরা তো সচরাচর আমাদের আশপাশে আম গাছ দেখতে পাই, এই আম গাছের পাতার ধরন আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো আমরা দেখে নিই এর উত্তর আমরা কিভাবে লিখতে পারি। আম গাছের পাতার ধরন সরল প্রকৃতির, এই কারণে আমের পাতাকে সরল পাতা বা সরল পত্র বলা হয়। সরল পত্রের বৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে। একটি সরল পত্রের কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এর উত্তরগুলোকে তোমরা কীভাবে লিখতে পারো। এরপর আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছিল। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আতিফের পর্যবেক্ষণকৃত অংশটি উদ্ভিদের কী কাজ ব্যাখ্যা করো। তাহলে আতিফের পর্যবেক্ষণকৃত অংশটি উদ্ভিদের কী কাজ তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে একটা হচ্ছে মঠাকৃতি আর একটা হচ্ছে গম্বুজাকৃতি। এখন এই অনুসারে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আতিফের পর্যবেক্ষণকৃত অংশটি উদ্ভিদের কী কাজ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই কীভাবে আমরা লিখতে পারি। তাহলে আতিফ মঠ আকৃতির যেমন দেবদারু ও গম্বুজাকৃতির যেমন বট, গম্বুজাকৃতিরগুলো আমরা দেখতে পাই বট গাছে, আর মঠ আকৃতি দেখতে পাই দেবদারু গাছে। এখন এই উদ্ভিদের কাণ্ড পর্যবেক্ষণ করেছিল, নিচে এদের কাজ বর্ণনা করা হলো। মঠ আকৃতির কাণ্ডের কাজ উদ্ভিদকে মাটির উপরে ধীরভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। পাতা ও শাখা প্রশাখাকে উপরের দিকে তুলে ধরে। শাখা প্রশাখা পাতা ফুল ও ফলের ভার বহন করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ মঠ আকৃতির কাণ্ডের কাজ। এরপরে আমরা দেখে নিই গম্বুজ আকৃতির কাণ্ডের কাজ। প্রথমটা ছিল মঠ আকৃতির কাণ্ডের কাজ, এরপরে আমরা দেখতে পাচ্ছি গম্বুজ আকৃতির কাণ্ডের কাজ। তাহলে গম্বুজ আকৃতির কাণ্ড হচ্ছে শাখা প্রশাখাকে চারদিকে প্রসারিত করতে সাহায্য করে, প্রকৃতিতে বেশি ছায়া ও অক্সিজেন প্রদান করে, শাখা প্রশাখা পাতা ফুল ও ফলের ভার বহন করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা তোমাদের এই সৃজনশীলে উদ্দীপকে দেওয়া আতিফের যে কাণ্ডের বিন্যাস দেখাতে বলা হয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে পর্যবেক্ষণকৃত অংশটির উদ্ভিদের কী কাজ ব্যাখ্যা করতে বলা হয়েছে, আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম। এরপরে ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে তুমি কিভাবে আতিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে বিশ্লেষণ করো। পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখা আমরা কিভাবে বিন্যাস করে আলাদা করতে পারি। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, আতিফ মঠ ও গম্বুজাকৃতির কাণ্ড পর্যবেক্ষণ করেছিল, এদের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে নিম্নলিখিতভাবে আমি আলাদা করব। প্রথমটা হচ্ছে মঠ আকৃতির কাণ্ডের উপরের শাখা প্রশাখাগুলো ছোট, কিন্তু গম্বুজাকৃতির কাণ্ডের উপরের শাখা প্রশাখাগুলো বেশ বড়। তোমাদেরকে এখানে আলাদা করে দেখানো হয়েছে। প্রথমে হচ্ছে মঠ আকৃতি, এই কাণ্ডের উপরের শাখা প্রশাখাগুলো ছোট, আর গম্বুজাকৃতির হচ্ছে কাণ্ডের উপরের শাখা প্রশাখাগুলো বেশ বড়। একটা লাইনের মধ্যেই তোমাদেরকে দুই ভাগ করে দেখানো হচ্ছে। 2 নম্বরে হচ্ছে মঠ আকৃতির কাণ্ডের নিচের শাখাগুলো বড়, কিন্তু গম্বুজাকৃতির কাণ্ডের নিচের শাখাগুলো বেশ ছোট। 3 নম্বরে হচ্ছে মঠ আকৃতির কাণ্ডের শাখা প্রশাখাগুলো উপরের দিকে বৃদ্ধি পায়, কিন্তু গম্বুজাকৃতির কাণ্ডের শাখা প্রশাখাগুলো চারদিকে প্রসারিত হয়। এরপর হচ্ছে মঠ আকৃতির কাণ্ডের প্রধান কাণ্ডটি বেশ লম্বা, কিন্তু গম্বুজাকৃতির কাণ্ডের প্রধান কাণ্ডটি তুলনামূলকভাবে ছোট বা খাটো। মঠ আকৃতির কাণ্ডের শীর্ষ পর্যন্ত প্রধান কাণ্ডটিকে শনাক্ত করা যায়, কিন্তু গম্বুজাকৃতির কাণ্ডের প্রধান কাণ্ডটি শাখা প্রশাখার বিভক্ত হয়ে যায় এবং উপরের দিকে এগিয়ে প্রধান কাণ্ডটিকে আর শনাক্ত করা যায় না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই 2 নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নেরও উত্তর লিখতে পারো। আমরা এখানে আমাদের অনুশীলনীর 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে ফেললাম। এরপরে আমরা দেখিনি আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে। আমাদেরকে এখানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে ধান গাছের মূল কী ধরনের মূল ব্যাখ্যা করো। কোন অবস্থায় কাণ্ড সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে ব্যাখ্যা করো। নিমের পাতার ধরন ব্যাখ্যা করো। মরিচের মূল ধান গাছের মূলের থেকে ভিন্ন কেন ব্যাখ্যা করো। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর লিখতে পারি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে লিখে নিয়েছি। প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল ধান গাছের মূল কী ধরনের মূল ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, ধান গাছের মূল অস্থানিক গুচ্ছমূল। যেসব উদ্ভিদের কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরমূল সৃষ্টি হয় তাদের মূলকে গুচ্ছমূল বলে। ভ্রূণমূল নষ্ট হয়ে যায় যে স্থানে, সে স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হতে পারে। ধানের মূল এই ধরনের বিদায় এর মূল গুচ্ছমূল।
এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে 2 নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। কোন অবস্থায় কাণ্ড সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে কি আমরা যেভাবে লিখতে পারি, কচি অবস্থায় কাণ্ড সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে। কচি কাণ্ড সবুজ রঙের হয়ে থাকে, অর্থাৎ এতে সবুজ প্লাস্টিড থাকে। সবুজ প্লাস্টিড উদ্ভিদের খাদ্য তৈরি করে, তাই কচি কাণ্ড খাদ্য প্রস্তুত করতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজভাবে আমরা এই সংক্ষিপ্ত উত্তরগুলোকে লিখতে পারি। 3 নম্বরে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে নিমের পাতার ধরন ব্যাখ্যা করো। নিমের পাতা যৌগিক পত্র। নিম গাছের প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট ফলক থাকে, সেগুলোকে অনুফলক বলে। যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে। এরপর 4 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে মরিচের মূল ধান গাছের মূলের থেকে ভিন্ন কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, মরিচের মূল স্থানিক মূল আর ধান গাছের মূল অস্থানিক মূল। মরিচের ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে প্রধান মূল হিসেবে সরাসরি মাটিতে প্রবেশ করে। প্রধান মূল শাখা প্রশাখা বিস্তার করে। অপরদিকে ধান গাছের মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয় আর গুচ্ছাকারে থাকে। মূলের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ায় মরিচ ও ধান গাছের মূল এক নয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 5ম অধ্যায়ের যেই অনুশীলনীর প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।